আসসালামু আলাইকুম বন্ধুরা, ম্যাগনেটিক সার্চের উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পত্র বিষয়ক ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে ভিডিওটি নির্মিত একটা গুরুত্বপূর্ণ কবিতা অর্থাৎ বিভীষণের প্রতি মেঘনাদ অর্থাৎ মহাকাব্য। এটি একটি শুধু কবিতা নয়, এটি মহাকাব্য। মহাকাব্যটি রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে এবং মৃত্যু 1873 খ্রিস্টাব্দে 29 জুন কলকাতায়। পিতা রাজনারায়ণ দত্ত এবং মাতা জাহ্নবী দেবী। বিভীষণের প্রতি মেঘনাদ অর্থাৎ বিভীষণটা হলো রাবণের সহোদর এবং মেঘনাদ হলো রাবণ পুত্র, অর্থাৎ রাবণের ছোট ভাই এবং রাবণের পুত্র, অর্থাৎ চাচা এবং ভাতিজার মধ্যে কিন্তু একটা ঘটনা ঘটবে এরকম। মধ্যম সহোদর কুম্ভকর্ণ বীরদের শম্ভুর সাথে তুলনীয়। এই কুম্ভকর্ণ বীরদের শম্ভুর সাথে তুলনীয়। রাবণের কনিষ্ঠ সহোদর ও রাবণের পুত্রকে কেন্দ্র করে কবিতাটি তৈরি। যেটা আমি আগে বললাম সেটা হলো রাবণের কনিষ্ঠ সহোদর এবং রাবণের পুত্রকে কেন্দ্র করে কবিতাটি তৈরি। ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মানি, ইতালীয় ভাষা দক্ষতা অর্জন করেছিলেন এই মাইকেল মধুসূদন দত্ত। তাহলে মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মানি, ইতালীয় এসব ভাষায় অত্যন্ত দক্ষতা অর্জন করেছিলেন। কবির মেঘনাদ বোধ নামক ষষ্ঠ সর্গ হতে এই কাব্যাংশটুকু সংকলিত। এটা কিন্তু কাব্যাংশ, এটা আরও বড় কবিতা, এটা মহাকাব্য, এটা আরও বড়। এখান থেকে ষষ্ঠ সর্গ যেটা, সেখান থেকে এই অংশটুকু সংকলিত, এটা ষষ্ঠ সর্গ। 14 মাত্রার অমিল প্রবহমান জ্যোতিষাধীন অক্ষরবৃত্ত ছন্দে রচিত এই বিভীষণের প্রতি মেঘনাদ। পংক্তি 14 মাত্রার অর্থাৎ 2টি পর্ব এবং 8 যোগ 6 মাত্রার মোটে 14 মাত্রা হয়ে এই পংক্তিটি তৈরি। মেঘনাদ বধ কবিতাটি 9 স্বর্গে বিন্যস্ত। এই কবিতা ষষ্ঠ স্বর্গের এই অংশ, আমি যেটা আগেই বলেছি ষষ্ঠ স্বর্গের অংশ, কিন্তু মহাকাব্যের ষষ্ঠ স্বর্গের সেটার আবার অংশ। তাহলে বোঝো কত বড় মহাকাব্য। তো যাই হোক, কবি তার প্রবর্তিত বাংলা ছন্দকে বলা হয় অমিত্রাক্ষর ছন্দ। তিনি সনেটের প্রবর্তক। মাইকেল মধুসূদন দত্ত সনেটের প্রবর্তক। তার কবিতাগুলো চতুর্দশপদী। তিনি নাট্যকার, অক্ষরবৃত্ত ছন্দের নবরূপায়ণ। তার নাটক পদ্মাবতী এবং তিনি কলকাতায় হিন্দু কলেজে 7ম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। এটা উল্লেখযোগ্য একটা কথা যে কলকাতায় হিন্দু কলেজে 7ম শ্রেণীতে একবার সরাসরি তিনি ভর্তি হয়েছিলেন। 19 শতকের বাংলা নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ সন্তান বাল্মীকি রামায়ণকে নবমূল্য দান করেছেন এই কাব্যে। এখান থেকে কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ কথাগুলো হলো সেগুলো হলো দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা তার সাহিত্যের মূল সুর। যুদ্ধযাত্রার আগে মেঘনাদ ইষ্ট দেবতা বা অগ্নিদেবের পূজা সম্পন্ন করার জন্য নিকুম্ভিলা যজ্ঞাগারে গমন করেন। ছায়াদেবীর আনুকূল্যে এবং বিভীষণের সহায়তায় লক্ষণ শত শত প্রহরীর চোখে ফাঁকি দিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করে। বিভীষণ যে মেঘনাদকে চক্রান্তের মাধ্যমে যে এখানে পৌঁছায়, এতে ছায়াদেবীর আনুকূল্য ছিল বা সহায়তা ছিল, যার দরুন প্রহরীদের চোখে ফাঁকি দিয়ে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করতে পারে এই লক্ষণ সহ। লক্ষণ নিরস্ত্র মেঘনাদকে
যুদ্ধসাজ গ্রহণের সময় না দিয়ে আক্রমণ শুরু করে। যুদ্ধের ক্ষেত্রে তখন একটা এরকম নীতি ছিল যে উভয় পক্ষে অস্ত্র থাকতে হবে বা একই পজিশন থেকে শুরু করতে হয়, কিন্তু লক্ষণ শুধু অস্ত্র নিয়ে যজ্ঞাগারে প্রবেশ করে মেঘনাদকে ধরাশায়ী করার জন্য, কিন্তু সেই সময় মেঘনাদের কোনো অস্ত্র ছিল না, তার কারণ যুদ্ধের আবেশ নিয়ে সে প্রবেশ করেনি, সেখানে সে পূজা করার জন্য গিয়েছিল। এরকম কোনো নিয়ম কিন্তু যুদ্ধের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, তো লক্ষণ ভঙ্গ করে প্রবেশ করে। এতে বোঝা যায় যে লক্ষণ নিয়ম ভঙ্গ করে কিন্তু মেঘনাদকে ধরাশায়ী করার জন্য পৌঁছায় নিকুম্ভিলা যজ্ঞাগারে। আশ্রাগারের প্রবেশদ্বারে বিভীষণ দাঁড়িয়ে মেঘনাদকে সেখানে প্রবেশে বাধা দেয়। আশ্রাগারের প্রবেশদ্বারে বিভীষণ দাঁড়িয়ে মেঘনাদকে সেখানে প্রবেশে বাধা দেয়, অর্থাৎ অস্ত্রাগার মানে হলো যেখানে যুদ্ধের সরঞ্জামগুলো থাকে, সেটা কিন্তু অস্ত্রাগার। যখন দেখলো যে লক্ষণ তার সাথে অর্থাৎ মেঘনাদের সাথে একটা প্রতিদ্বন্দ্বিতা করতেছে, একটা যুদ্ধের আবেশ তৈরি করতে চাচ্ছে, তখন লক্ষণ যখন এরকম করলো, তখন মেঘনাদ এরকম চাইলো যে আমি কেন চুপ করে থাকবো, আমিও তাহলে যুদ্ধের সাজ গ্রহণ করি, যুদ্ধ একটা হয়ে যাক। কিন্তু ঠিক তখনই এই অস্ত্রাগারের প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকে এই মেঘনাদের চাচা বা বিভীষণ দাঁড়িয়ে থাকে, অস্ত্রাগারে প্রবেশ করতে বাধা দেয়, অস্ত্র নিতে দেয় না। তার কারণ এই বিভীষণই কিন্তু একটা চক্রান্ত করে অন্য একটা বংশের লক্ষণকে কিন্তু যুদ্ধের আবেশে সৃষ্টি করে কিন্তু মেঘনাদের কাছে আনে, যার দরুন মেঘনাদ কিন্তু বিপদে পড়ে যায়। পরিবারের বীর শ্রেষ্ঠদের সম্মান এবং আভিজাত্য বিসর্জন দিয়ে বিভীষণ দেশদ্রোহিতা ও বিশ্বাসঘাতকতা করেছে। হ্যাঁ, পরিবারে যে বীর শ্রেষ্ঠরা আছে তাদের একটা সম্মান আছে, তাদের একটা আভিজাত্য আছে, বেইমানি করা যাবে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি মনে করো যে সম্মান একটা আভিজাত্য, কিন্তু সেই বেইমানি করে, বিভীষণ কিন্তু বেইমানি করে অন্য একটা বংশের অর্থাৎ রঘু বংশের লক্ষণকে নিয়ে আসে মেঘনাদের সাথে যুদ্ধ করার জন্য। মেঘনাদ লক্ষণকে তস্কর, শৃগাল, দুরাচার, কীট, ক্ষুদ্রাতি, নর প্রভৃতি বলে ধিক্কার জানিয়েছে। মেঘনাদবধ কাব্যের এই অংশে বিভীষণকে রাঘব দাস, নীচ, দুর্মতি বলা হয়েছে। এই অংশ মানে কি? এই অংশ মানে এই ষষ্ঠ স্বর্গের এই অংশটাতে, এই কাব্যের এই ষষ্ঠ স্বর্গের অংশটাতে মেঘনাদ এখানে রাঘব দাস, নীচ, দুর্মতি বলা হয়েছে। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশে জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতিসত্তার প্রতি মেঘনাদের প্রবল আনুগত্য প্রকাশ পেয়েছে। বিভীষণের প্রতি মেঘনাদ কাব্যাংশে জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতিসত্তার প্রতি মেঘনাদের প্রবল আনুগত্য প্রকাশ পেয়েছে। মেঘনাদের পরিচয় ছিল অরিন্দাম, রাবণী, বাসবত্রাস, ধীমান, ইন্দ্রজিৎ, এরকম আরো অনেক নামে। দেশপ্রেমিক নিরস্ত্র মেঘনাদ তার পৃথিবীর প্রতি যে নাটকীয় প্রতিক্রিয়া ব্যক্ত করে, তাই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার মূল বিষয়। এখানে একটু চরিত্র পরিচয়ের ব্যাপার আছে, সেটা হলো যে দুইটা বংশ, নিকুম্ভিলা এবং রঘু বংশ। এই নিকুম্ভিলার মাতা প্রধান যেটা হলো যাকে বলা যায় সেটা হলো নিকোষা। এই নিকোষার সন্তান, বড় সন্তান হলো রাবণ, মধ্যম সন্তান হলো কুম্ভকর্ণ, কনিষ্ঠ হলো কিন্তু বিভীষণ। এবং রাবণ লঙ্কার রাজা, এই লঙ্কার রাজার পুত্র মেঘনাদ, প্রথম পুত্র মেঘনাদ এবং দ্বিতীয় পুত্র বীরবাহু। তাহলে দেখো, রাবণের পুত্র মেঘনাদ এবং এই রাবণের সহোদর ছোট ভাই, এই দুইজনকে নিয়ে কিন্তু ঘটনাটি পালাক্রম ঘটে। রঘুবংশের প্রধান মাতা হলো সুমিত্রা। এই সুমিত্রার বড় সন্তান হলো রামচন্দ্র, বংশের শ্রেষ্ঠ সন্তান, এবং ছোট হলো লক্ষণ। একে সৌমিত্রী বলা হয়েছে। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দার্থ
আছে সেটা হলো বিধু। বিধু অর্থাৎ চাঁদ, স্থানু স্থান অর্থাৎ নিশ্চল, এবং জমালয় অর্থাৎ সমন ভবন। তো আমি এতক্ষণ ধরে আমি এরকমভাবে বোঝানোর চেষ্টা করলাম যে এইভাবে যদি আমি এক পৃষ্ঠার একটা নোট যদি আমি তৈরি করি, তাহলে দেখা যাবে যে এই এক পাতার সিস্টেমে সবগুলো গদ্য, পদ্য এবং সহপাঠ থেকে যদি আমি নোট করি, যার দরুন মাত্র অল্প সময়ে সবগুলো আমি রিভিশন করতে পারবো। সব গদ্য, পদ্য, সহপাঠের যেই উপন্যাস আছে, নাটক আছে, এগুলো আমি কিন্তু খুব সহজে কিন্তু রিভিশন করতে পারবো। এবং এই জিনিসটা কিন্তু খুবই ভালো যে পরীক্ষার আগে দিনই এই সবগুলো গদ্য, পদ্য, সহপাঠের নাটক, কবিতাগুলো, নাটক, উপন্যাসগুলো কিন্তু আমি রিভিশন করতে পারবো। সাপোজ তুমি একটা সায়েন্সের স্টুডেন্ট, তুমি কিন্তু একবার একটা বাংলার গদ্য বা একটা পদ্য কমপ্লিট করে কিন্তু তুমি এক সপ্তাহের মাথায় বা এক মাসের মাথায় কিন্তু রিভিশন দেওয়ার মতো একটা সিস্টেম কিন্তু আমাদের ক্ষেত্রে তৈরি হয় না। তো সেই ক্ষেত্রে আমি যদি এইভাবে যদি প্রতিটা গল্পের, প্রতিটা গদ্যের যদি আমি, প্রতিটা কবিতার জন্য আমি নোট করি, তাহলে পরীক্ষার আগের দিন অন্ততপক্ষে কিন্তু একটা রিভিশন দেওয়া যাবে। এবং চাইলে কিন্তু এই এক পাতা রচনা অর্থাৎ 20টা রচনা হয়তো বা 5, 20, 100 মিনিটে কিন্তু সবগুলো কিন্তু আমি রিভিশন করতে পারবো। এক মাসের মাথায় একবার করে রিভিশন দেওয়া যায়। তা যে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।